অগ্রাধিকার ভিত্তিতে ভারতের ভ্যাকসিন পাবে বাংলাদেশ, সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। করোনা টেস্টের ফি কমল, হাসপাতালে 100, বাড়িতে 300 টাকা, আরও 41 মৃত্যু। শিবরাকে নিয়ে কটূক্তি, 2 এসপির বিরুদ্ধে রিটের আদেশ কাল, মামলা নেয়নি কক্সবাজার থানা। বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য, জানালেন হাই কমিশনার, বিধি সংস্কারের তাগিদ। মালিতে সেনা অভ্যুত্থান, সরকার সংসদ বিলুপ্ত, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা 7টার 21 সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। ভ্যানিলা ক্রিম আর 2 পাশে বিস্কুট, ইয়াম্মি মজা, ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়াও সংবাদে আরও থাকছে চলচ্চিত্র নির্মাতা মুক্তিযোদ্ধা জহির রায়হানের জন্মবার্ষিকী, নতুন প্রজন্মের মাঝে কর্ম ও দর্শন ছড়িয়ে দেওয়ার তাগিদ। ভারতে করোনা ভ্যাকসিন তৈরি হলে বাংলাদেশ অগ্রাধিকার ভিত্তিতে পাবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। বাংলাদেশ ভারত পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকের পর সচিব মাসুদ বিন মোমেন বলেন, বৈঠকে কোভিড পরবর্তী সম্পর্ক উন্নয়ন, রোহিঙ্গা প্রত্যাবাসন, বিমান চলাচল স্বাভাবিক করা ও সীমান্ত হত্যা বন্ধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। পারস্পরিক সম্পর্ককে আরও বেগবান করতে সম্মত হয়েছে দুই দেশ। ইবনে নূর শাওনের রিপোর্ট। রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিবদের আনুষ্ঠানিক বৈঠক। পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের জানান, রোহিঙ্গা প্রত্যাবাসন ইস্যুকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপন করবে পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়া ভারত। নিরাপত্তা পরিষদের যে সমস্ত আলোচনা হবে আগামীতে রোহিঙ্গা ইস্যুতে, সেই ব্যাপারেও তাদের সহযোগিতা আমরা কামনা করেছি। তাদের যে ভ্যাকসিনগুলো ডেভেলপ করছে সেটা শুধু ভারতের জন্যই নয়, এবং প্রথম দিকেই আমাদের জন্য সেটা অ্যাভেলেবল করা হবে। বৈঠকে সীমান্ত হত্যার বিষয়ে বাংলাদেশ উদ্বেগ জানিয়েছে বলেও উল্লেখ করেন পররাষ্ট্র সচিব। বর্ডার কিলিংস একটা সমস্যা, তো সেই ব্যাপারেও আমি তার দৃষ্টি আকর্ষণ করেছি, এবং আগামী মাসে আমরা চেষ্টা করব যে বিজিবি এবং বিএসএফ এর ডিজি লেভেলের মিটিং, এবং সেই মিটিংয়ের আগে উনি প্রয়োজনীয় নির্দেশনা দিবেন। নতুন বিএসএফ এর ডিজি আছেন তাকে। ভারতের পররাষ্ট্র সচিব বলেন, সন্তোষজনক আলোচনা হয়েছে। করোনা পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে সম্পর্ক আরও জোরদারের বিষয়ে একমত দুই দেশ। এছাড়াও শিগগিরই যৌথ পরামর্শক সভার আয়োজন করা হবে বলেও জানান দুই দেশের পররাষ্ট্র সচিব। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় করোনা টেস্টের ফি অর্ধেক কমানো হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। হাসপাতালে পরীক্ষার জন্য 100 আর বাড়িতে টেস্টের জন্য 300 টাকা নির্ধারণ করা হয়েছে। সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, ভ্যাকসিন যারা তৈরি করছে তাদের সাথে যোগাযোগ করা হচ্ছে। রোগী না থাকায় কোভিড হাসপাতাল কমানোর ঘোষণাও দেন স্বাস্থ্যমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। নানা আলোচনা সমালোচনার মধ্যেই 28 জুন করোনা টেস্টের জন্য ফি নির্ধারণ করে স্বাস্থ্য মন্ত্রণালয়। বুথে 200 টাকা আর বাসায় গিয়ে টেস্ট করালে 500 টাকা ফি নির্ধারণ করা হয়েছিল। 1.5 মাসের বেশি সময় পর এই ফি কমানোর ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী। বৃদ্ধি পাওয়ার বিষয় ছিল। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফি-এর কারণে অনেক দরিদ্র মানুষ পরীক্ষা করাতে কিছুটা আগ্রহ হারিয়েছেন। ফি কমাই টেস্টের সংখ্যা বাড়বে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। 200 টাকা যে ফিজ নেওয়া হতো সেটাকে কমিয়ে এখন থেকে 100 টাকা করা, নতুন হার বলবৎ করা হলো। সেই হার অনুযায়ী টেস্টের সংখ্যা বাড়বে আমি আশা করি। করোনা হাসপাতালে রোগী কম থাকা একই সাথে সাধারণ রোগীর চাপ বাড়ায় কোভিড হাসপাতাল কমানো হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। যারা নন কোভিড রোগী আছে তাদের সংখ্যা তো বেশি অনেক, কাজে তাদেরকে আমাদেরকে অবশ্যই সেবা দিতে হবে। আমরা কোন টেস্টটা করব,
অ্যান্টিজেন টেস্টটা করব না অ্যান্টিবডি টেস্টটা করব, যেটা আমাদের জন্য ভালো হবে সেটার দিকে আমরা যাব। ভ্যাকসিন যারা উৎপাদন করছেন তাদের সাথে যোগাযোগ আছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন যথাসময়ে ভ্যাকসিন আনা হবে। যারা ভ্যাকসিন ম্যানুফ্যাকচারার আছে তাদের সাথে যোগাযোগে আছি। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19-এ দেশে আরও 41 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ৩,৭৮১। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে বলা হয়েছে ৯১টি ল্যাবে ১৪,৬৭৮টি নমুনা পরীক্ষা শনাক্ত হয়েছে ২,৭৪৭ জন। এ পর্যন্ত করোনা পরীক্ষা হয়েছে ১৩,৯৩,৪৯৭ জনের। মোট কোভিড-19 রোগীর সংখ্যা ২,৮৫,০৯১ জন। একদিনে ২,৯১৩ জন সহ মোট সুস্থ হয়েছেন ১,৬৫,৭৩৮ জন। সারা দেশে বিভিন্ন জায়গায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। লক্ষণ ও উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছেন অনেকেই। ২১-এর প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪ জন পুরুষ এবং ২ জন নারী। এ নিয়ে ৭৪ দিনে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মোট মৃত্যুর সংখ্যা ৩৬৭, যার মধ্যে ৩১৯ জনই মারা গেছে করোনার লক্ষণ উপসর্গ নিয়ে। করোনা উপসর্গ নিয়ে ঝিনাইদহ সদর হাসপাতালে ২ জন মারা গেছেন। মৃত্যুর পর তাদের নমুনা সংগ্রহ করা হয়েছে। জেলায় করোনায় মোট মৃত্যু ২৩ জন, নতুন করে শনাক্ত হয়েছে ২৫ জন। মোট আক্রান্ত ১৩৮০ জন। কুষ্টিয়ায় করোনায় ২ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট মারা গেছে ৫০ জন, নতুন আরও ৬০ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত ২,৪৩৭ জন। মেহেরপুরের গাংনীর চ্যাঙ্গাড়া গ্রামের মহসিন আলী নামে এক কৃষক করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। জেলায় মোট মৃত্যু হয়েছে ১০ জনের। মোট আক্রান্ত ৩৯৬, সুস্থ হয়েছেন ১৭১ জন। ঠাকুরগাঁয়ে করোনায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। এছাড়া নতুন করে ৩৪ জন করোনায় আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন। রত্না জামান, ২১ টেলিভিশন। সামাজিক যোগাযোগ মাধ্যমে শিপ্রাকে কটূক্তিকারী ২ পুলিশ সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ বৃহস্পতিবার। এদিকে অবসরপ্রাপ্ত মেজর সিনহার সহকারী শিপ্রা দেবনাথের ডিজিটাল আইনে দায়ের করা মামলার আবেদন গ্রহণ করেনি কক্সবাজার সদর মডেল থানা পুলিশ। সহকর্মীদের সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। ১৭ আগস্ট আইনজীবী মনোজ কুমার ভৌমিক শিপ্রাকে কটূক্তিকারী ২ পুলিশ সুপারের বিরুদ্ধে রিট করেন। বিচারপতি JBM হাসান ও বিচারপতি মোহাম্মদ খায়রুল আলমের বেঞ্চে এই রিটের শুনানি হয়। শুনানি শেষে রিটের আদেশ বৃহস্পতিবার দেয়া হবে বলে জানায় আদালত। রিটকারী আইনজীবী মনোজ কুমার ভৌমিক বলেন, সংবিধান অনুযায়ী পুলিশ জনগণের বন্ধু। তারা কোনো ব্যক্তির সম্পর্কে যোগাযোগ মাধ্যমে এ ধরনের বক্তব্য দিতে পারেন না। তারা কি সেটা লিক করতে পারেন কিনা, সেটা সিজ করে লিক করতে পারেন কিনা, এটা কি মানবাধিকার লঙ্ঘন কিনা। তো মাননীয় আদালত আমাকে বলছেন যে আগামীকাল আমরা দেখব আপনার এটা মামলা করার অধিকার আছে কিনা এবং এই বিষয় নিয়ে আগামীকাল অর্ডার হবে। এদিকে মঙ্গলবার কক্সবাজার থানায় শিপ্রা ও সিফাত আইনজীবীকে সাথে নিয়ে মামলা করতে চায়, কিন্তু হত্যার ঘটনাস্থল রামু থানার এলাকায় এ অজুহাতে মামলাটি নিতে অস্বীকৃতি জানায় সদর থানার ওসি খায়রুজ্জামান। মামলাটি রামু থানা অথবা ICT ট্রাইব্যুনালে করার পরামর্শ দেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইন 2018-তে আমরা একটা এজাহার নিয়ে গিয়েছিলাম, কিন্তু কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমাদের মামলা নেয় নাই। ব্যক্তিগত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ এনে পুলিশের কর্মকর্তা সহ 150 জনকে আসামি করে মামলা করতে চান শিপ্রা। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। বাংলাদেশের শিক্ষা, চিকিৎসা, জ্বালানি এবং আর্থিক খাতে বড় বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য। বুধবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ DCCI এর ভার্চুয়াল আলোচনায় কথা জানান হাই কমিশনার রবার্ট ডিকসন। আর ব্যবসায়ী নেতারা জানান বিদেশি বিনিয়োগ আকর্ষণে বিধিবিধানের আরও সংস্কার প্রয়োজন। মেহেদী হাসানের রিপোর্ট। যুক্তরাজ্যের বার্ষিক আমদানি ব্যয় $692 বিলিয়ন। সেখানে দেশটিতে বাংলাদেশের রপ্তানি $3 বিলিয়ন কম। এর মধ্যে 90% তৈরি পোশাক। অথচ যুক্তরাজ্য বছরে $4 বিলিয়ন ঔষধ আমদানি করে। বিশাল বাজারে বাংলাদেশের অংশগ্রহণ আরও বাড়াতে চাইলে রপ্তানি পণ্যের বহুমুখীকরণের পাশাপাশি তাদের বিনিয়োগ আকর্ষণ করতে হবে। এজন্য দরকার নানা পদক্ষেপ। They really need to
think Bangladesh as a destination of not cheap labor but skilled labor. So that is what we really need to do. On the Doing Business Index, where we have brought in some improvement, and FBCCI has actually done a lot of work, but the amount of improvement or the change that we brought in definitely was not sufficient. We have recently been given the duty-free access to the Chinese market. So that opens up a new dimension for Bangladesh, and UK companies can come here and do joint ventures with. পণ্য আমদানি আরও বাড়ানোর পাশাপাশি বাংলাদেশের সেবা খাতে বিনিয়োগ বাড়াতে চায় যুক্তরাজ্য। And I was very interested during the discussion what a strong emphasis there was on education, because I think it's these high-end services, these services like education, finance, and indeed health, where UK companies have a really strong proposition to offer. ব্রেক্সিটের পর আগামী জানুয়ারিতে নতুন কর কাঠামোতে প্রবেশ করবে যুক্তরাজ্য। পরবর্তী পরিস্থিতিতে সেখানে শুল্কমুক্ত প্রবেশাধিকার ধরে রাখা সহ বিনিয়োগ ও বাণিজ্য বাড়াতে যৌথ কমিশন গঠনের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। Bangladesh and UK we need to intensify and broaden the trade and investment agenda in our ongoing strategic dialogue, the framework that we have. We should consider creation of a BD-UK জয়েন্ট কমিশন। যুক্তরাজ্য এখনও বাংলাদেশের তৃতীয় শীর্ষ রপ্তানি গন্তব্য। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জিয়াউর রহমান ইতিহাসের ফুটনোট, আর ফুটনোট কখনো ইতিহাসের নায়ক হতে পারে না। সরকারি বাসভবন থেকে বরিশালের সড়ক জোন ও সংশ্লিষ্টদের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এই মন্তব্য করেন। সত্য কথা বললে ছোট করা হয় না। খুনি আর খুনের মদতদাতা, প্রশ্রয়দাতা, বেনিফিশিয়ারি সমান অপরাধী। সত্য কথা শুনতে আপনাদের এত গাত্রদাহ কেন? স্বাধীনতার ঘোষণার পাঠক স্বাধীনতার ঘোষক হতে পারে না। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের প্রধান কুশীলব জিয়াউর রহমান বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সচিবালয় অভিনয় শিল্পী সংঘের সাথে মতবিনিময়ে শেষে মন্ত্রী বলেন, জিয়াউর রহমান যে জাতির পিতা হত্যাকাণ্ডের অন্যতম কুশীলব তা তার পরবর্তী কার্যকলাপে প্রমাণিত হয়েছে। আকাশ সংস্কৃতির এই যুগে অভিনয় শিল্পীদের দেশীয় সংস্কৃতি বেশি চর্চার আহ্বান জানান তথ্যমন্ত্রী। জিয়াউর রহমান ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধু হত্যাকারীদের তিনি পুরস্কৃত করে বিদেশি মিশনে চাকরি দিয়েছিলেন। ক্ষমতায় আসার পর ৭৯ সালের পার্লামেন্টে ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে পরিণত করেছিলেন যাতে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার না হয়। এই ঘটনা প্রবাহই তো সাক্ষ্য দেয় জিয়াউর রহমান যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সাথে ওতপ্রোতভাবে যুক্ত। ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে কি আলোচনা হয়েছে এবং সরকারের অবস্থান কি তা জাতির কাছে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জিয়াউর রহমানের সমাধিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, পররাষ্ট্র নীতির ক্ষেত্রে কোনো অবস্থাতেই যেন দেশের স্বার্থ জলাঞ্জলি দেয়া না হয়। জনগণ আশা করে সরকার প্রতিবেশী দেশগুলোর সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। এটা সরকারের দায়িত্ব যে তাদের কি আলোচনা হলো এবং সেই আলোচনায় সরকারের অবস্থান কি ছিল সেটা জনগণের কাছে বর্ণনা করা, দেশের স্বার্থ সুরক্ষা করা। তার ভারতীয় পররাষ্ট্র সচিবের এই সফরের মধ্য দিয়ে আমাদের দেশের স্বার্থ কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমরা আশা করতে চাই যে এই সফর যেমন পত্রিকায় এসেছে এটা একটা অনানুষ্ঠানিকতা, এটা ওইভাবেই যেন থাকে। কুড়িগ্রামে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন দলের জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা সহ অন্তত 10 জন। সদর উপজেলার ভেলাকুপা প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে বিএনপির ত্রাণ বিতরণের সময় এই সংঘর্ষ হয়। পুলিশ জানায়, অনুষ্ঠানে আসনে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সাথে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসাইন কায়কোবাদ গ্রুপের সংঘর্ষ বাধে।
রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহিদ করিমের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলায় অভিযোগ গঠনের শুনানি 27 আগস্ট। ঢাকার স্পেশাল ট্রাইব্যুনালের বিচারক KM ইমরুল কায়েস এই দিন ধার্য করেন। গেল মাসের 18 জুলাই উত্তরার পশ্চিম থানা এলাকায় শাহিদের অফিস থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ। 30 জুলাই অস্ত্র নিয়ন্ত্রণ আইনে শাহিদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। মামলায় শাহিদের আইনজীবী জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, অস্ত্র আইনের মামলায় শাহিদের অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত। তার থেকে উদ্ধার হয় নাই অস্ত্রগুলি, তাই এই পরিস্থিতির শিকার সে ইনোসেন্ট, তার জামিন চাচ্ছি। রিজেন্ট হাসপাতালের শাহেদ তার গাড়ি থেকে একটি পিস্তল, গুলি সহ একটি পিস্তল উদ্ধার হয়েছিল এবং সেটা আমরা রাষ্ট্রপতিকে বলার পরে তার জামিন নামঞ্জুর হয়েছে এবং আগামী 27-8 তারিখে অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করা হয়েছে। অর্থবছরের প্রথম মাসে দেশের রপ্তানি আয় প্রত্যাশার চেয়ে বেশি। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রপ্তানি বাড়ে প্রায় 13.5%। বৈশ্বিক করোনা মহামারীতে রপ্তানির এমন চিত্র অর্থনীতিবিদ ও ব্যবসায়ীদের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে, তবে শঙ্কা দূর করতে পারেনি। কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি পুরোপুরি স্বাভাবিক না হলে রপ্তানির এই গতিশীলতা ধরে রাখা সম্ভব নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। আরও জানাচ্ছেন মেহেদী হাসান। গত অর্থবছরের মাঝপথেই কিছুটা স্লথ হয়ে যায় রপ্তানি বাণিজ্য, আর বৈশ্বিক করোনা মহামারী ভয়াল রূপ নিলে শেষ প্রান্তে থমকে যায় উৎপাদন ও সরবরাহ ব্যবস্থা। স্থবির হয়ে পড়ে বৈদেশিক বাণিজ্য। ফলে গেল অর্থবছর শেষে রপ্তানি আয় 16.93% কমে নেমে আসে 33.67 বিলিয়ন মার্কিন ডলারে। এমন পরিস্থিতিতে করোনা সংকটে তো বটেই, করোনা পরবর্তী রপ্তানি বাণিজ্য ঘুরে দাঁড়াতেও বেশ সময় নেবে। দেশি বিদেশি সংস্থা ও অর্থনীতিবিদদের পূর্বাভাস এমনটাই ছিল। সব পূর্বাভাসকে আপাতত দূরে ঠেলে গত জুলাই মাসে বাংলাদেশের রপ্তানি আয় উন্নীত হয় 3.91 বিলিয়ন ডলারে। অর্থবছরের প্রথম মাসের লক্ষ্যমাত্রার চেয়ে 13.93% বেশি। এতে কিছুটা স্বস্তি ফেরে রপ্তানিকারকদের মাঝে। রপ্তানি খাত ঘুরে দাঁড়াতে শুরু করেছে, রেডিমেড গার্মেন্টসের অনেক অর্ডার আসছে এবং জুলাই মাসে যে রপ্তানি প্রসিডস এসছে সেটা গত বছরের জুলাই মাসের থেকেও বেশি, যখন স্বাভাবিক অবস্থা ছিল। তো এই দিক থেকে আমরা আশার আলো দেখছি। তবে কাঁচামাল ও মূলধনী যন্ত্রাংশের আমদানি ও বিদেশি কার্যাদেশ পরিস্থিতি স্বাভাবিক না হলে রপ্তানির এই গতি টেকসই না হওয়ার শঙ্কাও থাকছে। আমদানিটাও কিন্তু তেমন খুব বেশি হয়নি, কারণ যে কার্যাদেশ যেহেতু নেই, আমদানিটাও তেমন নেই। জুলাইতে যেটা হয়েছে সেটার র মেটেরিয়ালস কিন্তু আগে আমাদের কাছে প্রকিউর করা ছিল, যার ফলে আমাদের নতুন করে আমদানি করতে হয়নি। এই পরিস্থিতিতে আমরা আগামী দিনগুলিতে আমদানি এবং রপ্তানির যে অতীতে যেভাবে হয়েছে সেই গতিধারা আগামী 6 মাসেও ফিরে আসবে বলে আমরা মনে করছি না। এদিকে অর্থনীতিবিদরা বলছেন, ক্রেতা দেশগুলোতে লকডাউন শিথিল হওয়ায় জুলাইয়ে আটকে থাকা পণ্যের চালান গেছে গন্তব্যে। এর প্রভাব পড়েছে রপ্তানি বাণিজ্যে। রপ্তানির অবস্থাটি ইতিবাচক, আশাব্যঞ্জক, তবে এটাও ঠিক আমাদের টার্গেটের থেকে জুলাই মাসে যে রপ্তানি বেশি হয়েছে সেখানে নিটওয়ারের ভূমিকা থাকলেও আমাদের অন্যান্য আরো বিভিন্ন পণ্যের দিকে নজর দিতে হবে। করোনা মহামারীর বৈশ্বিক পরিস্থিতি উন্নতির উপর বিশ্ব বাণিজ্যের গতিশীলতা অনেকটাই নির্ভর করছে। পণ্যের সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক হলে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতি পাবে বলে মত সংশ্লিষ্টদের। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা, যমুনা, আড়িয়াল খাঁ সহ বেশ কয়েকটি নদ নদীর পানি আবারও বেড়েছে। দীর্ঘদিন পানিবন্দী ও নদী ভাঙনে দুর্ভোগ বেড়েছে বানভাসীদের। সিরাজগঞ্জে যমুনায় আবারও পানি বেড়েছে। নতুন করে শাহজাদপুর, উল্লাপাড়ায় 15 গ্রাম বন্যা কবলিত হয়েছে। মাদারীপুরের আড়িয়াল খাঁ নদে আবার পানি বেড়েছে, তবে স্থিতিশীল রয়েছে পদ্মার পানি। অনেক স্থান থেকে বন্যার পানি নেমে যাওয়ায় ঘরে ফিরেছে দুর্গতরা, তবে বিশুদ্ধ পানি ও খাবারের অভাব দেখা দিয়েছে। এদিকে জেলার 4টি উপজেলায় ভাঙন অব্যাহত রয়েছে। জেলার 39টি স্থানে ভাঙন দেখা দিয়েছে এবং 32টি স্থানে ডাম্পিং করা হয়েছে। এদিকে গাইবান্ধা সদর উপজেলা ও সুন্দরগঞ্জে তিস্তা ও ব্রহ্মপুত্রের 9টি পয়েন্টে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। রাজবাড়ী পদ্মা নদীর পানি পুনরায় বৃদ্ধি পাওয়ার কারণে জেলার পাংশা, কালুখালী, সদর ও গোয়ালন্দ উপজেলায় বিভিন্ন এলাকায় পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। বন্যায় দেশের 33 জেলায় 50 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দেশের মোট জনসংখ্যার 7.1%। বন্যায় ক্ষয়ক্ষতি নিয়ে সেন্টার ফর
পলিসি ডায়ালগ সিপিডির ভার্চুয়াল সংলাপে বলা হয়, প্রাথমিক তথ্যে বন্যায় $4.20 লাখ সমপরিমাণ শস্য, $7.45 লাখ সমপরিমাণ গবাদি পশু ও 1,25,549 হেক্টর কৃষি জমির ক্ষতি হয়েছে। এছাড়া গাছপালা ও শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষতিও কম হয়নি। সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুনের উপস্থাপনায় সংলাপে সভাপতিত্ব করেন অধ্যাপক রেহমান সোবহান। আর প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। হতদরিদ্র, অতি দরিদ্র যারা, তাদের সরকার সহযোগিতা করবেন, তাদের কাছে দরিদ্রদের তালিকা আছে। প্রায় 50 লক্ষের উপরে বন্যা কবলিত হয়েছে, 33টা জেলা কবলিত হয়েছে এবং আমরা 24 জুন থেকেই বন্যার পূর্বাভাস পেয়ে কিন্তু আমরা ত্রাণ পাঠানো শুরু করি। বিরল প্রযোজ চলচ্চিত্র নির্মাতা মুক্তিযোদ্ধা জহির রায়হানের 85তম জন্মবার্ষিকী আজ। কাজল, কাচের দেয়াল, বেহুলা, জীবন থেকে নেয়া, আনোয়ারা, স্টপ জেনোসাইড এবং লেট দেয়ার বি লাইট সিনেমার নির্মাতা জহির রায়হানের লেখনী জুড়ে ছড়িয়েছেন অসামান্য প্রতিভার স্ফুরণ। পরিবারের দাবি, নতুন প্রজন্মের মাঝে অনাবিষ্কৃত জহির রায়হানের কর্ম ও দর্শন ছড়িয়ে দেয়ার। আদিত্য মামুনের রিপোর্ট। জহির রায়হান মাত্র 17 বছর বয়সেই চিনিয়েছিলেন নিজেকে। সাম্য, সৌহার্দ্য ও সম্প্রীতির বাংলাদেশ নির্মাণের স্বপ্ন বুকে ভাষা আন্দোলনে যোগ দেন। মাত্র 36 বছর বয়সে বড় ভাই শহীদুল্লাহ কায়সারকে হানাদার পাকিস্তানিদের এদেশীয় দোসরদের হাত থেকে বাঁচাতে গিয়ে শহীদ হবার আগেই জাতিকে উপহার দিয়ে যান কালজয়ী সাহিত্যকর্ম ও চলচ্চিত্র। 1956 সালে প্রকাশ হয় প্রথম গল্পগ্রন্থ সূর্যগ্রহণ, শেষ বিকেলের মেয়ে, আর এক ফাল্গুন, বরফ গলা নদী, আর কতদিন, হাজার বছর ধরে জহির রায়হানের এমন সব সৃষ্টিতে ঋদ্ধ হয় বাংলা সাহিত্য। বিভিন্ন সাহিত্য পত্রিকার সাথেও যুক্ত ছিলেন। ইংরেজি সাপ্তাহিক উইকলি এক্সপ্রেসের প্রতিষ্ঠাতাও তিনি। 1961 সালে নির্মাণ করেন প্রথম সিনেমা কখনো আসেনি। তারপর জীবন থেকে নেয়া চলচ্চিত্রে প্রতীকী কাহিনীর মধ্য দিয়ে পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে চিত্রিত করা হয়, যা বাংলার জনগণকে প্রতিরোধ করতে উদ্বুদ্ধ করে। নির্মাণ করেন ইংরেজি সিনেমা লেট দেয়ার বি লাইট। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি জান্তাদের গণহত্যার চিত্র তুলে ধরা স্টপ জেনোসাইড সারা পৃথিবীতে আলোড়ন তোলে। সমস্ত লেখা ও চলচ্চিত্রে তিনি সাম্যবাদ, সমতা ও জনমানুষের শাসনকে উদ্বুদ্ধ করেন। জহির রায়হানের পরিবার বলছে, স্বাধীনতার জন্য জীবন দেয়া এমন কীর্তিমানদের দর্শন, চিন্তা ও কর্ম পাঠ্যপুস্তকে তালিকাভুক্ত করার কথা। গণঅভ্যুত্থানের সময়ের একটি অসাধারণ ছবি স্টপ জেনোসাইড, মুক্তিযুদ্ধের অসামান্য দলিল, লেট দেয়ার বি লাইট, তার এমন একটি আনফিনিশড ফিল্ম যেটা হয়তোবা জহির রায়হানের সবচাইতে মেধাবী চলচ্চিত্র ছিল। এদেরকে পুরাটা যদি রাষ্ট্র তুলে ধরতে না পারে নতুন প্রজন্মের কাছে একাডেমিক্যালি, প্রক্রিয়াগতভাবে, স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কালচারাল পেরিফেরিতে, তাহলে কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন সম্ভব না। জহির রায়হান এখনও অনাবিষ্কৃত নতুন প্রজন্মের মাঝে। চলচ্চিত্রেও তার ভূমিকা নিয়ে নেই কোনো কাজ। জহির রায়হানের রাজনৈতিক, সাংস্কৃতিক বা চলচ্চিত্রের ভাষাগত, তাত্ত্বিকগত জায়গার কোনো উত্তরসূরি এখন এফডিসিতে কাজ করেন না। শহীদ বাবাকে ক্ষণিকের জন্য ভুলতে পারেন না সন্তান অনল রায়হান। আবেগঘন হয়ে পড়েন স্মৃতির মন্থনে। মনে হয় যে আমার বাবা থাকলে আমার এই রোমান্টিসিজমের জায়গাটা আমি অনেক বেশি শেয়ার করতে পারতাম। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পরিমাপে কম দেয়া রাজধানীর 2টি পেট্রোল পাম্পকে 1,10,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। বিএসটিআই এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বেগম রাশিদা আক্তারের নেতৃত্বে রাজধানীর পরিবাগ ও নিউ মার্কেট এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিমাপে কম দেয়ায় পরিবাগের একটি পাম্পকে 10,000 টাকা এবং নিউ মার্কেটে নিউ ওয়েজ সার্ভিস সেন্টার নামক অপর একটি পাম্পকে 1 লাখ টাকা জরিমানা করে বিএসটিআই এর ভ্রাম্যমাণ আদালত। পরে পেট্রোল পাম্পটি সিলগালা করে দেয় বিএসটিআই।
অকটেন ডিসপেন্সিং ইউনিটে 10 লিটারে 1 লিটার 60 ml উনি কম দিচ্ছেন আর কি। এই অপরাধটা বিজ্ঞ আদালত আমলে নিয়ে ওনাকে 1 লক্ষ টাকা জরিমানা, ওনাদের 3 মাসের কারাদণ্ড প্রদান করেছে। পরিবাগে একটা পেট্রোল পাম্পে বিজ্ঞ আদালত তো অপরাধটা আমলে নিয়ে 10,000 টাকা জরিমানা প্রদান করে। বাংলাদেশের ফ্রিল্যান্সারদের প্রধান দুর্বলতা দ্রুত টাকা কামানোর মানসিকতা, নির্দিষ্ট কোনো বিষয়ে দক্ষতা অর্জন না করা, পেমেন্ট জটিলতা আর ইংরেজি ভাষার দুর্বলতা। বিশেষজ্ঞরা বলছেন ডিজাইন, মার্কেটিং, প্রোগ্রামিং এমনকি ব্যবস্থাপনা দক্ষতাও বিক্রি করা যায় অনলাইন মার্কেটপ্লেসে। আর তাই শিক্ষা প্রতিষ্ঠানের পাঠ্যসূচিতে নির্দিষ্ট দক্ষতার বিষয়টি অন্তর্ভুক্তির দাবি অনেকের। ইবনে নূর শাওনের 5 পর্বের বিশেষ প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। সদ্য কৈশোর পার হওয়া এই 3 জনের সম্পর্ক মামা ভাগিনার। মারুফ বয়সে ছোট হলেও সে এই গ্রুপের টিম লিডার। ফ্রিল্যান্স ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট করে তার মাসিক আয় এখন $4,000 থেকে $5,000। এই বয়সে এত প্রতিবন্ধকতা পেরিয়ে কিভাবে সম্ভব? আমার ক্লাস 2তে আমার মা মারা যায়। ক্লাস 7-এ ওঠার পর মোটামুটি ফ্যামিলি একটা ক্রাইসিসে পড়ে। রাজমিস্ত্রি কাজ করি, প্লাস আমাদের বাসার পাশে সুবাড়ির যে কাজগুলো আছে ওই সুবাড়িগুলো করতাম। মোটামুটি কমপ্লিটলি একটা করে তারপরে আমি একটা ল্যাপটপ কিনি। এরই মধ্যে ফ্রান্সে একটি প্রতিষ্ঠান গড়েছেন তিনি। পার আওয়ার আমি $50 কাজ করি, আবার $30 কাজ করি। আউটসোর্সিংয়ের মাধ্যমে দেশে বসেই ফরাসি একটি কোম্পানির মানব সম্পদ বিভাগ সামলেছেন এই HR কনসালটেন্ট। আমার ডেজিগনেশন ছিল আপনার গ্লোবাল লিড ফর দ্যাট কোম্পানি। ওদের ওভারঅল আপনার ইন্টারন্যাশনাল স্টাফ ম্যানেজমেন্টের পুরো বিষয়টাই আমি দেখতাম। অভিজ্ঞতার আলোকে তিনি বলছেন, প্রোফাইল ও পোর্টফোলিও তৈরিতে আরও দক্ষ হতে হবে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের। যে কোনো অন্য দেশি একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলটা দেখে, সেই প্রোফাইলগুলো দেখে যে ওনারা কিভাবে ওনাদের প্রোফাইলগুলো প্রেজেন্ট করছে, ওটা দেখে ওনারা যদি ওনাদের নিজেদের প্রোফাইলগুলো রেডি করতে পারেন তাহলে আপনার একটা বেটার চান্স থাকে। একা কাজের চাপ সামলাতে না পেরে কয়েকজনের টিম নিয়ে আউটসোর্সিং করছেন কেউ কেউ। ওয়েবসাইট লাগছে, তার ডোমেইন হোস্টিং লাগছে, তার দেখা যাচ্ছে গ্রাফিক্সের কাজ লাগছে। তো যে কোনো একজন পার্সন হিসেবে কিন্তু একটা কমপ্লিট ওয়ার্ক করা পসিবল না আসলে এই ক্ষেত্রে। তো সেই জন্য আসলে একটা টিম ওয়ার্কের দরকার পড়ে। আর টিম ওয়ার্ক যখন হবে আস্তে আস্তে টিম বিল্ড হবে, আপনার বিভিন্ন ধরনের অপরচুনিটি ক্রিয়েট হবে। আমি দেখা যাচ্ছে ছোটো কাজ থেকে বড় কাজ নিতে পারছি। তো এইসব প্ল্যানিংয়ের উপর বেস করে আসলে আমাদের এটাকে বড় করে করা। দীর্ঘমেয়াদে টিকে থাকা আর আন্তর্জাতিক মানের উপার্জন নিশ্চিত করতে বড় প্রজেক্টের দিকে নজর দেওয়ার পরামর্শ বেসিস সভাপতির। যদি দক্ষতা আমরা বাড়িয়ে আমরা যদি আরেকটু অ্যাসেসমেন্ট, ডিসিশন মেকিং, অ্যানিমেশনের মতো কাজ, 3D অ্যানিমেশনের মতো কাজ, এই ধরনের যদি আমরা একটু হাই ভ্যালু কাজগুলো করা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের টাকার পরিমাণ কিন্তু অনেক বেড়ে যাবে। বিভিন্ন ডেটা আর পরিসংখ্যান বলছে কোভিড-19 পরবর্তী বিশ্বে কর্মজগতের বড় অংশ দখল করবে ফ্রিল্যান্সিং আর আউটসোর্সিং। ইবনে নূর শাওন, 21 টেলিভিশন, ঢাকা। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। মার্কেটপ্লেস ও অনলাইনে গবাদি পশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয়.com ফ্ল্যাগশিপ কোরবানি ক্যাম্পেইন বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টারের বিজয়ীদের নাম ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে নাম ঘোষণা করেন বিক্রয়.com-এর কো ম্যানেজিং ডিরেক্টর ইশিতা শারমিন, কো ম্যানেজিং ডিরেক্টর নাজ হুসাইন এবং মিনিস্টার হাইটেক পার্কের হেড অফ ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন KMG কিবরিয়া। প্রথম 3 ভাগ্যবান বিজয়ীরা হলেন তৌহিদা অনয়, SM জসিমউদ্দিন এবং ফারহানা আফরিন। এবারে খেলার খবর। অনূর্ধ্ব 19 ক্রিকেট দলের ক্যাম্পের দ্বিতীয় ধাপের পরীক্ষায় করোনা পজিটিভ হয়েছেন বরিশাল থেকে আসা অলরাউন্ডার ইফতেখার হোসেন। আগামী সপ্তাহে শুরু হচ্ছে অনূর্ধ্ব 19 দলের ক্যাম্প। তার আগে ডাক পাওয়া 45 ক্রিকেটারের করোনা ভাইরাস পরীক্ষা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। প্রথম ধাপে 27 জনের একজনেরও করোনা ধরা পড়েনি। দ্বিতীয় ধাপের পরীক্ষায় একজন পজিটিভ হয়েছেন। ইফতেখারকে বিসিবি একাডেমি ভবনে আইসোলেশনে রাখা হয়েছে। তার কোয়ারেন্টাইন চলবে 7 দিন। প্রথম দিন নেগেটিভ ফল আসা 27 ক্রিকেটার এখন আছেন বিকেএসপিতে। 20 আগস্ট আরেক দফা করোনা পরীক্ষা হবে। 23 আগস্ট শুরু হবে যুবাদের ক্যাম্প, চলবে 18 সেপ্টেম্বর পর্যন্ত।
করোনার মধ্যে প্রত্যাশা অনুযায়ী অনুশীলন করতে না পারলেও ক্রিকেটারদের ফিটনেসে কোনো সমস্যা নেই বলে মনে করছেন জাতীয় দলের তরুণ ক্রিকেটার আবু জায়েদ রাহি। সিলেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে একথা বলেন তিনি। পরবর্তী সিরিজে সাফল্যের ব্যাপারে আশাবাদী। আমাদের ফিটনেসটা এখন মনে হইতেছে ভালো, একটু উপরের লেভেলে যাচ্ছে, কারণ প্রথম দিকে যখন আমরা প্র্যাকটিস শুরু করছি 2 সপ্তাহ আগে, তখন মনে হইতেছিল কি হবে। পরের দিকে যখন আমরা ভালো দিকে রানিং করতেছিলাম বা ইনডোরেও কিছু রানিং করতেছিলাম, আউটডোরে রানিং করতেছিলাম, হিলও ব্যবস্থা আছে আমাদের, তো হিল রানিংয়ের। তো যখন আমরা রানিং করছি এখন আমাদের মনে হইতেছে ফিটনেস লেভেলটাও আমাদের ভালো ইমপ্রুভ হয়েছে। এএফসি ও ফিফার সম্মতিতে আগামী 3 অক্টোবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। নির্বাচন কমিশনারদের সাথে বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন সাংবাদিকদের জানান 3 সেপ্টেম্বর তফসিল ঘোষণা করা হবে। 3 অক্টোবর নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করেছে। সে প্রেক্ষিতে আমরা আজকে নতুন এই সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের করণীয় নিয়ে, নির্বাচন কমিশনের করণীয় নিয়ে আজকে আমরা সিদ্ধান্তে বসছি। 3 সেপ্টেম্বর আপনার পরবর্তী বৈঠক হবে আমাদের, এবং সেদিন আমরা তফসিল ঘোষণা করব। আর এর সাথে শেষ করছি সন্ধ্যা 7টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। অগ্রাধিকার ভিত্তিতে ভারতের ভ্যাকসিন পাবে বাংলাদেশ, সচিব পর্যায়ের বৈঠকে রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে আলোচনা। করোনা টেস্টের ফি কমল, হাসপাতালে 100, বাড়িতে 300 টাকা, আরও 41 মৃত্যু। শিপ্রাকে নিয়ে কটূক্তি, 2 এসপির বিরুদ্ধে রিটের আদেশ কাল, মামলা নেয়নি কক্সবাজার থানা। বাংলাদেশে বড় বিনিয়োগে আগ্রহী যুক্তরাজ্য, জানালেন হাই কমিশনার, বিধি সংস্কারের তাগিদ। মালিতে সেনা অভ্যুত্থান, সরকার ও সংসদ বিলুপ্ত, প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী আটক। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।